ওয়েলকাম ফ্রেন্ডস, গাউসের সূত্রের পার্ট 2 নিয়ে চলে এসেছি। পার্ট 1-এ আমরা গাউসের সূত্রের সৌন্দর্য ভোগ করেছিলাম, তাই না? কী ছিল পার্ট 1-এ? আমরা এরকম একটা স্ফিয়ার অর্থাৎ গোলকের সেন্টারে একটা চার্জ রেখেছিলাম। তাই এই চার্জ থেকে ফ্লাক্স বেরিয়ে আসছিল চারিদিকে, সাঁ 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 করে সব ফ্লাক্স বেরিয়ে আসছিল। আমরা এই ফ্লাক্স ক্যালকুলেট করতে গিয়ে অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলাম। দেখলাম এখান থেকে যে ফ্লাক্সটা বেরিয়ে আসছে, সেই ফ্লাক্স ফাই, সেটাকে যখন আমরা ই ডট এন ডিএস করতে গেলাম বা ই ডট ডিএস করতে গেলাম, তাই না, ফ্লাক্স কত বেরিয়ে আসছে। একটা অদ্ভুত জিনিস দেখলাম, সেটা চলে এলো এইরকম একটা জিনিসে, কিউ এনক্লোজড বাই ইপসাইলন জিরো। ফ্লাক্স ফাই সমান কিউ এনক্লোজড বাই ইপসাইলন জিরো, অর্থাৎ এই স্ফিয়ারটা রেডিয়াসের উপর নির্ভর করলো না। আরও দেখলাম শুধু এটা স্ফিয়ার বলে না, আমরা যদি একটা ঘনক নিই তার জন্য একই দাঁড়াবে, যদি চোঙ নিই তার জন্য একই দাঁড়াবে। আমাদের কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। গাউস স্যার আমাদের বললেন শুধু দেখবে যে বদ্ধতলটার মধ্যে কত চার্জ বা আধান আছে। কত সুন্দর একটা সূত্র। তাই সূত্রেরই পার্ট 2 আরও সৌন্দর্য আমরা উপভোগ করব। এখানে একটা নিটের পিআইকিউ আছে, সেটাও আমরা সলভ করব। চলো দেরি করো না, চটপট চটপট, লেটস স্টার্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, ধরো একটা এই ক্লোজ সারফেসের বাইরে কোথাও আধান আছে, তাহলে কী হবে? ক্লোজ সারফেসের বাইরে যদি আধান থাকে, ক্লোজড সারফেসের বাইরের আধানের জন্য, বাইরের চার্জের জন্য ফ্লাক্স কত হবে দেখা যাক। এটা একটা উদাহরণ দিয়ে করি, তাহলে আরও ভালো বুঝতে পারবে। ধরো কোনো অঞ্চলে একটা সুষম ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই কাজ করছে। এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ধরো এরকম একটা চোঙ আছে, এই চোঙের ভেতরে কিন্তু কোনো আধান নাই। তাহলে তোমাকে বললো এই চোঙটা দিয়ে কত ফ্লাক্স হচ্ছে বার করো, তাই না? তাহলে আমাদের সেই একই টেকনিকে আমরা বার করব, যে ফাই ই সমান হচ্ছে ই ডট ডিএস, তাই না? ই ডট ডিএস সমান হচ্ছে কিউ এনক্লোজড বাই হচ্ছে ইপসাইলন জিরো। আচ্ছা, এবার দেখো, তাহলে এখানে দেখতেই পাচ্ছ এই তলের মধ্যে কিন্তু কোনো আধান নেই, তাই না? তাহলে এমনিতেই জিনিসটা জিরো আসবে, বুঝতেই পারছো। মধ্যে কেন এই সবসময় বদ্ধতলের মধ্যে আধানের জন্য হবে, তো বদ্ধতলের মধ্যে তো কোনো আধান নেই, তাহলে তো এমনিতেই বুঝতে পারছো যে ফ্লাক্সটা জিরো আসবে। এবার এটাকে দেখো দেখি যে ভেক্টরিয়ালি প্রমাণ করতে পারছো নাকি। দেখো কীরকম, দেখো এখানে এই চোঙটার 3টে সারফেস আছে না? দুটো হচ্ছে এরকম বক্রতল, এই দুটো হচ্ছে এরকম তোমার বৃত্তাকার তল অর্থাৎ সার্কুলার ফেস, আর এটা হচ্ছে একটা গলীয় তল অর্থাৎ ক্রাভ ফেস। দেখো এই বৃত্তাকার তলগুলোর ডিএসের কথা ভাবো। বৃত্তাকার তলগুলো বাইরের দিক হচ্ছে, বাইরের লম্ব দিক হচ্ছে এটা, তাহলে ডিএসের দিক হচ্ছে এইটা, তাই না? আবার ইয়ের দিক কোনটা? দেখো ইয়ের দিক সে একই দিকে, এই যে ইয়ের দিক তো দেখতেই পাচ্ছ, এই থেকে দিকে একই দিকে। তাহলে ই আর ডিএস হচ্ছে এই তলটার জন্য, এটা আচ্ছা এটাকে আমরা দিচ্ছি 1 নম্বর সারফেস, ধরো এটা হচ্ছে 2 নম্বর সারফেস, আর এটা কার্ভ সারফেস, এটা কার্ভ। এটা হচ্ছে কার্ভ সারফেস। তাহলে দেখো 1 নম্বরটার জন্য ই আর ডিএস হচ্ছে একই দিকে। আচ্ছা, এবার 2 নম্বরটা হবো। 2 নম্বরের ক্ষেত্রে ডিএসের দিক হচ্ছে এই দিকটা করে। কেন মশাই দিকে নয় কেন? কারণ বলেছিলাম বদ্ধ তল হলে সব সময়তেই আমাদের বাইরের দিকের লম্ব নিয়ে ভাবতে হবে, এটা বাইরের দিক, তাই না? বিভিন্ন ভালো করে ভাবার চেষ্টা করবে, এটা একটা চোঙ কিন্তু, তা বাইরের দিক তো এইটা। তাহলে এখানে দেখো ই আর ডিএস হচ্ছে উল্টো দিকে, কিন্তু একই দিকে নয়, ই আর ডিএস হচ্ছে উল্টো দিকে, ঠিক আছে? আচ্ছা, এবার এই সারফেসটা নিয়ে ভাবো, কার্ভ সারফেসটা দেখো, কার্ভ সারফেস এটা তো ডিএস, তাহলে এর দিক কোনটা? এর লম্ব দিক বরাবর এই যে
এদিকে হবে ডিএসের দিক, তাই না? এই সারফেসটার লম্ব তো, বাইরের দিকের লম্ব এটা। এদের মাঝের কোণ কত? ই আর ডিএসের মাঝের কোণ দেখা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি চলে এলো। তাহলে এই তিনটে তলের জন্য এবার আমরা ই ডট ডিএস করবো আমরা, তাই না? সমগ্র তলের জন্য করা হচ্ছে, তিনটে তল তাহলে যোগ করতে হবে। তাহলে কীরকম করে করবো দেখো, তাহলে এটাকে লিখতে পারবো এরকম, 1 নম্বর তলের জন্য ইন্টিগ্রেশনটা করছি, ই ডট ডিএস যোগ 2 নম্বর তলের জন্য ই ডট ডিএস করছি, যোগ আমরা কার্ভ সারফেসটার জন্য করছি, CURVED কার্ভড ই ডট ডিএস, তাই না? আমি দেখবো সেটা জিরো নাকি, এমনিতেই জানি জিরো, তো দেখবো সেটা জিরো নাকি, দেখা যাক ফাইটা জিরো আসছে নাকি, ফাইটা জিরো আসছে নাকি দেখে নাও। তাহলে দেখো, আচ্ছা এরপর এটা চলে এলো না, আচ্ছা এটাকে আবার লিখে ফেলি আমি, ছবিটা এখানে করলে ভালো হতো। ছবিটা আমি একবার এঁকে ফেলছি। এই ছিল চোঙটা। ধরো কোনো অঞ্চলে একটা এরকম সুষম ইলেকট্রিক ফিল্ড আছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই, এটা এদিক থেকে এদিকে যাচ্ছে, ধরো হচ্ছে ই। এইখানে একটা এরকম চোঙ অর্থাৎ সিলিন্ডার নেওয়া হয়েছে, এই সিলিন্ডারটার মাঝে কিন্তু কোনো আধান নেই। তাহলে আমাদের এই সিলিন্ডারটার জন্য ফ্লাক্স কত হয় সেটা বার করতে দিয়েছে। কী করে করব? ফ্লাক্সের ফর্মুলা জানি এরকম, ফ্লাক্স ফাই ই সমান হচ্ছে ইন্টিগ্রেশন ই ডট ডিএস, তাই না? ইন্টিগ্রেশন ই ডট ডিএস, ঠিক আছে? দেখো এবার এটা সমানই জানি, আমাদের গাউস বলে দিয়েছেন যে কিউ, এটা হবে হচ্ছে কিউ এনক্লোজড বাই হচ্ছে ইপসাইলন জিরো, তাই না? কিউ এনক্লোজড বাই, এটা ক্যাপিটাল নিয়েছিলাম, ক্যাপিটাল লিখি, তাহলে কিউ এনক্লোজড বাই ইপসাইলন জিরো, ওকে। এবার দেখো, দেখেই বুঝতে পারছো যে এই চোঙটার মধ্যে কিন্তু কোনো আধান নেই, তার মানে বুঝতেই পারছো ফ্লাক্সটা জিরো আসবে, তাই না? ফ্লাক্সটা জিরো আসবে। তো দেখা যাক এটা ভেক্টোরিয়ালে আসছে নাকি, আমরা যে পদ্ধতিতে করে এসেছি ই ডট ডিএস করে আসছে নাকি সেটা দেখা যাক, সেটা দেখা যাক। তো দেখো কী করবো, দেখো এখানে দেখো তিনটে সারফেস আছে, এরকম দুটো হচ্ছে আমাদের বৃত্তাকার সারফেস বা সার্কুলার সারফেস, আর এটা হচ্ছে একটা কার্ভড সারফেস। তা এই বৃত্তাকার সারফেসগুলো বা বৃত্তাকার সারফেস, এটাকে 1 নম্বর সারফেস নাম দিলাম, এটাকে 2 নম্বর সারফেস নাম দিলাম, আর এটা হচ্ছে কার্ভড সারফেস আমাদের, তাই না? কার্ভড, এটা হচ্ছে কার্ভড সারফেস। তাহলে এই তলটা, প্রথমে এই তলটা দেখি, এই তলটার ই আর ডিএস এর দিক কেমন দেখি। তাহলে দেখো এই তলটার যে ডিএস এর দিক হবে সেটা এই তলের লম্ব দিকে বাইরের দিকে, তাহলে এটা হবে ডিএস এর দিক, তাই না? আবার এখানে ইয়ের দিকেও দেখো, ইয়ের দিক দেখতেই পাচ্ছ, ইয়ের দিক হচ্ছে এরকম, অর্থাৎ ই আর ডিএস হবে একই দিকে এই তলটার জন্য, তাই না? একই দিকে। আচ্ছা এবার 2 নম্বর সারফেসে দেখো, 2 নম্বর সারফেসে ডিএস এর দিক কোনটা হবে? এটা এদিকে না, এদিকে নয়, কিন্তু ডিএস সবসময় আউটওয়ার্ড নর্মাল বরাবর হয়, আউটওয়ার্ড নর্মাল হচ্ছে এইটা, আর ইয়ের দিক কোনটা? ইয়ের দিক তো এইটা। দেখো এক্ষেত্রে কিন্তু ই আর ডিএস কিন্তু একই দিকে নয়, সম্পূর্ণ উল্টো দিকে, তাই না? আচ্ছা এবার কার্ভ সারফেসটা ধরো, কার্ভ সারফেসের উপর এরকম একটা তল নিয়ে নাও ডিএস। দেখো এইখানে দেখো ডিএসের দিক কোনটা হবে? এই তলের লম্ব দিক, দেখো এইটা, এই তলের লম্ব দিক কিন্তু হচ্ছে এইটা। তাহলে এদের মাঝের কোণ কত? মাঝের কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তাহলে এইবার ইন্টিগ্রেশনটা করি আমরা। তাহলে ফাই ই আমরা দেখবো যে ইন্টিগ্রেশনের মাধ্যমে জিরো পাচ্ছি নাকি, ই ডট ডিএস। তাহলে ইন্টিগ্রেশনটা 3টে ভাগে ভেঙে নিতে হবে আমাদের। একটা হচ্ছে 1 নম্বর সারফেস, যার জন্য ই ডট ডিএস প্লাস 2 নম্বর সারফেস, 2 নম্বর বৃত্তাকার সারফেস এটা, তার জন্য ই ডট ডিএস প্লাস হচ্ছে কার্ভ সারফেস এটা, তার জন্য আবার ই ডট ডিএস দেখবো, কার্ভ সারফেস জন্য ই ডট ডিএস দেখবো, তাই না? আচ্ছা তাহলে দেখো 1 নম্বর যে সারফেস, তাহলে দেখো ই ডট ডিএস মানে আমরা জানি হচ্ছে ই ডিএস কস থিটা হয়, তাই না? ই ডিএস কস থিটা,
ইডিএস কস থিটা। আচ্ছা কস থিটাটা কত? থিটা হচ্ছে ই আর ডিএস এর মাঝের কোণ, ই আর ডিএস এর মাঝের কোণ কত? 0 ডিগ্রি। এটা ইডিএস কস 0 হয়ে যাবে। একই দিকে তো। এবার 2 নম্বর সারফেসটা দেখো, 2 নম্বর সারফেসে ই আর ডিএস হচ্ছে উল্টো দিকে, তাহলে এবার কোণটা কত হবে? কোণটা হবে 180 ডিগ্রি। উল্টো দিক হলে 180 ডিগ্রি, মাথায় রাখবে এটা। তাহলে 180 ডিগ্রি, তাই না? এই যে মাঝের কোণ, এই যে 180 ডিগ্রি। সরি, এটা কষ্ট হয়ে গেল আবার, কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, আর লাস্ট পড়ে থাকলে হচ্ছে কার্ভ সারফেসটার জন্য। কার্ভটার জন্য দেখো ই ডিএস কত লিখবো? কস 90 ডিগ্রি, যেহেতু এখানে 90 ডিগ্রি আছে, তাই না? এডিএস এদিকে নিলেও তুমি দেখতে পারতে যে 90 ডিগ্রি আসতো। তাহলে এবার ইন্টিগ্রেশন দেখো কত সোজা হয়ে যাবে। দেখো ইটাকে ইডিএস কস 0, কস 0 মানে হচ্ছে 1, তাহলে এটা ইডিএস আসবে। আবার দেখো ইটাকে বাইরে আনতে পারবো, আবার দেখো ইটাকে বাইরে আনতে পারবো, তাই না? কারণ ইটা তো সুষম, বলে দিয়েছি সুষম ইলেকট্রিক ফিল্ড, সব জায়গায় মানের 1 যোগ। আচ্ছা, এবার দেখো কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি মানে মাইনাস, তাহলে এটা মাইনাস চলে আসবে, মাইনাস ইডিএস। এটা 2 নম্বর সারফেসের জন্য, এটা 1 নম্বর সারফেসের জন্য। আর লাস্টেরটা দেখো, লাস্টেরটা হচ্ছে কস 90, কস 90 মানে 0, তবে এটা 0 চলে আসছে, তাই না? এবার দেখো ইডিএস, দুটো তো বৃত্তাকার তলের ক্ষেত্রফল তো একই, তাহলে ইডিএস এটার যা মান দাঁড়াবে এটার তার মান দাঁড়াবে, তাহলে এই দুটো মাইনাস আছে মানে কেটে কেটে গিয়ে কত দাঁড়িয়ে যাবে? 0 চলে আসবে, তাই না? 0 চলে আসবে। দেখতে পেলাম যে এই যে চোঙটা নিয়েছিলাম, এই চোঙের ভেতরে কোনো আধান ছিল না, আধান ছিল বাইরে, তাহলে বাইরে আধানের জন্য ফ্লাক্স কত এলো? 0। এটা মাথায় রাখবে যে সব সময় যে আধান যদি বাইরে থাকে তাহলে কিন্তু ফ্লাক্স হয় 0 চলে আসবে, ঠিক আছে? এটাকে ফিজিক্যালিও ভাবা যায়, এটাকে আরও ফিজিক্যালি ভাবো। দেখো আরও ফিজিক্যালি ভাবলে কত সুন্দর লাগবে। দেখো ধরো চোঙনা নিয়ে ধরো এরকম একটা আমি এরকম বদ্ধতল নিয়েছি, এই বদ্ধতলের বাইরে আধান আছে কিউ, তাহলে কেন ফ্লাক্সটা 0 আসছে? ফিজিক্যালি ভাবার চেষ্টা করো। এরকম দেখো এই কিউ চার্জ থেকে তো ফ্লাক্স বেরিয়ে আসছে, তাই না? এই কিউ চার্জ থেকে ফ্লাক্স বেরিয়ে আসছে, এই দেখো এই যে ফ্লাক্সগুলো বেরাচ্ছে, যে বলরেখাগুলো বেরাচ্ছে, কিছু এই বদ্ধতলের মধ্যে ঢুকছে, আবার সেই বলরেখাগুলোই এই বদ্ধতল দিয়ে বাইরে বেরিয়ে আসছে, ঠিক আছে? তো দেখো কোনো তলের বাইরের দিকের ফ্লাক্সকে সাধারণত পজিটিভ ফ্লাক্স ধরা হয়, হ্যাঁ? বদ্ধতল থেকে বাইরের দিকের ফ্লাক্স, বদ্ধতল থেকে বাইরের দিকের ফ্লাক্স, আউটওয়ার্ড যে ফ্লাক্স, বাইরের দিকের ফ্লাক্স, যাকে আমরা বলতে পারি ফ্লাক্স আউটওয়ার্ড, ফাই আউটওয়ার্ড, সে বাইরের দিকে ফ্লাক্স হচ্ছে সবসময় পজিটিভ হয়, আর পজিটিভ ধরা হয়। কেন ধরা হয় নিজেই দেখেই বুঝতে পারছো, কারণ আমরা ডিএস যখন নেব, এই যে ডিএস নেব, সেই ডিএসের দিক হবে এই দিকে, তাই না? ডিএসের দিক হবে এই দিকে, তাহলে আর ডিএস একই দিকে হয়ে যাবে, তাহলে ই ডট ডিএস কস 0 আসবে, আগের মতোই দেখালাম তোমাদের, তাহলে তখন এটা পজিটিভ হয়ে যাবে। আর বদ্ধতল থেকে বাইরের দিকে ভেতরের দিকে ফ্লাক্স, বদ্ধতলের ভেতরে প্রবিষ্ট ফ্লাক্স, ভেতরের দিকের ফ্লাক্স, ভেতরের দিকের ফ্লাক্স, সেটাকে আমরা ফাই ইনওয়ার্ড যদি বলি, ইনওয়ার্ড, ভেতরে ঢুকছে ইনওয়ার্ড, তো সেটাকে মাইনাস ভি ধরা হয়। এমনি ধরা হয় কারণ নিজেই বুঝতে পারছি যে এখানে ডিএস নেব, এবার ডিএসের দিক কোনটা হবে? এই ডিএসের দিক দেখো এই তলের বাইরের দিক, অর্থাৎ এই দিকে হবে ডিএসের দিক। এখানে দেখো আর ডিএস হয়ে যাবে উল্টো দিকে, এর দিকে হয়ে যাবে বলরেখার দিকে, আর ডিএস উল্টো দিকে, সেজন্য সেই চোঙটার মতো এখানেও কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তাহলে দেখো এখানে দেখো যতটা পজিটিভ ফ্লাক্স হবে ঠিক ততটাই নেগেটিভ ফ্লাক্স হবে, যে এটা নেগেটিভ ফ্লাক্স আর পজিটিভ ফ্লাক্স, যতটা পজিটিভ ফ্লাক্স হবে ততটা নেগেটিভ ফ্লাক্স হবে, সেই যখন যোগ করবো আমরা তখন টোটাল ফ্লাক্সটা হয়ে যাবে 0, বুঝতে পারলে? ফিজিক্যালি ভাবো তাহলে ভালো হয়। তাহলে আমাদের এই হচ্ছে ব্যাপার, যদি বদ্ধতলের বাইরে আধান থাকে তার জন্য কিন্তু ফ্লাক্স 0 আসবে, তাই না? আমরা শুধু ভেতরে আধান নিয়ে কাজ করবো। দেখো একটা পিওয়াইকিউ করে নাও, তাহলে দেখো ব্যাপারটা ভালো বুঝতে পারবে। কি বলেছে দেখো, কি বলেছে, এটা পড়েছিল হচ্ছে যেই মেনে পড়েছিল 2024 সালেই পড়েছিল। কি বলেছে দেখো, এরকম একটা বদ্ধ তল দিয়ে দিয়েছে, ঠিক আছে?
এই বদ্ধ তলের ভেতরে কিছু আধান আছে, আবার বাইরে দেখো কিছু আধান আছে। দেখো বাইরে দুটো আধান আছে, +3Q -4Q, আর ভেতরে এই আধানগুলো আছে। বদ্ধতলটার ক্ষেত্রফল বলে দিয়েছে S। তাহলে এই বদ্ধতল থেকে নির্গত ফ্লাক্স আমাদের বার করতে হবে। তাহলে দেখো আমরা কি বললাম, যে বদ্ধতলের বাইরে যে আধান থাকবে সেইগুলোর জন্য ফ্লাক্স হয়ে যাবে 0। তাহলে বাইরে কী কী আধান আছে? বাইরে আছে হচ্ছে -4Q, আর আছে হচ্ছে +3Q। এগুলো বদ্ধতলের বাইরে থাকায়, বাইরে আছে, তাহলে এদের জন্য ফ্লাক্স কত? বাইরে থাকায় এদের জন্য ফ্লাক্স কত? বলো বলো বলো, ফ্লাক্স কত? হ্যাঁ ঠিক বলেছো, ফ্লাক্স হচ্ছে 0, তাই না? আচ্ছা, এবার ভেতরে আধানগুলো দেখতে হবে। ভেতরে আধানের ক্ষেত্রে ফ্লাক্স আমাদের কী বলে দিয়েছে? তো ফ্লাক্স φE সমান আমরা জানি হচ্ছে E ডট ds করতে হয়, কিন্তু E ডট ds করার দরকার নেই, আমাদের গাউস বলে দিয়েছেন এটা হবে হচ্ছে কিউ এনক্লোজড বাই হচ্ছে সামেশন কিউ এনক্লোজড বাই ইপসাইলন 0। এবার কিউ এনক্লোজ মানে ভেতরে কী কী আধান আছে দেখো, কী কী আধান আছে, তাদের আধানগুলো সাইন সমেত বসা। দেখো কী কী আধান আছে, একটা আছে +5Q আছে, একটা আছে শুধু +Q আছে, আর একটা আছে হচ্ছে -2Q আছে, তাই না? -2 বাই ইপসাইলন 0। তাহলে কত হচ্ছে দেখো, 6 থেকে 4 মানে 4Q বাই ইপসাইলন 0। তাহলে এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, এইটা হয়ে যাবে অ্যান্সার। অর্থাৎ ক্ষেত্রে দেখা হচ্ছে সি নম্বর অপশানটা সঠিক। বুঝলি কত সুন্দর অঙ্ক, বুঝতে পারলে? এখানে দুটো জিনিস শিখতে পারলে, একটা বাইরের আধানগুলোর জন্য ফ্লাক্স আমাদের ধরেই দরকার নেই, 0 করে দেবো প্রথমেই, আর ভেতরে আধান যেগুলো আছে সেগুলোকে উইথ সাইন বসাবে, এটা মাথায় রাখবে, উইথ সাইন বসাবে। ঠিক আছে, তাহলে এই দুটো পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট ছিল, তোমাদের বোঝালাম। আচ্ছা, আর একটা পয়েন্ট বলে দিই, এটাও বেশ ইম্পর্টেন্ট। এখান থেকে একবার একটা প্রশ্ন এসেছিলো, প্রশ্নটা খুঁজে পাইনি আমি, কিন্তু একবার দেখেছিলাম। কী জিনিসটা দেখো, আমরা তো এরকম করছি যে আমরা এই ধরো বদ্ধতল, এই বদ্ধতলের ভেতরে ধরো আধান আছে Q1, Q2, Q3 আছে, আর বাইরে ধরো একটা আধান আছে হচ্ছে Q4, সে প্লাস মাইনাস যাই খুশি হোক না কেন। তাহলে এই বদ্ধতল থেকে নির্গত ফ্লাক্স, যখন আমরা ফ্লাক্স দেখব, আমরা ফ্লাক্স দেখতে যাব, যে ফ্লাক্সটা সেটা কিন্তু হবে সামেশন কিউ এনক্লোজড, ভেতরে কত আধান আছে দেখব, ভেতরে আধান দেখব। কিন্তু যদি আমাদের বলে এই বদ্ধতলের পৃষ্ঠে, বদ্ধতলের পৃষ্ঠে কত বিভব আছে, বা বদ্ধতলের বাইরে কত বিভব আছে, তো এই বদ্ধতলের বাইরে বা বদ্ধতলের ভেতরেও হতে পারে, সেটা অসুবিধার কিছু নাই। তাহলে এই বদ্ধতলের পৃষ্ঠে বা বাইরে হোক বা ভেতরে হোক, যেখানেই হোক না কেন, এই এর মানটা, যে এই পৃষ্ঠে এর মানটা কত, এই এর মানটা কার উপর নির্ভর করবে? এই এর মানটা কিন্তু শুধুমাত্র কিউ এনক্লোজডের উপর নির্ভর করবে না, এটা কিন্তু বাইরের আধানের উপর নির্ভর করবে। এই যে ইটা পাবো আমরা, পৃষ্ঠে বিভব, পৃষ্ঠে যে প্রাবল্য, ইটা নির্ভর করবে কিন্তু কিউ এনক্লোজড তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এই Q4 চার্জ, অর্থাৎ বাইরের চার্জটাকেও আমাদের নিতে হবে। বাইরে আধানের জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ডটা দেখতে হবে, ঠিক আছে? শুধু ভেতরে আধান না। এরকম মার্ভেলাস পয়েন্ট লেখা